সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশ যে সাবজেক্ট আছে সেখান থেকে অন্যান্য উৎসকাতে আয় দ্বারা ৬৬-৬৯ এই চ্যাপ্টারের একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। বেসিক ক্লাসটা দেখানোর আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ার আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ারে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, আর ভিভিএস ডিগ্রিতে যারা আছো সেকেন্ড ইয়ারে ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টে অন্যান্য উৎসকাতে আয় চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকের বেসিক ক্লাসটা সমাধান করব। তার আগে বেসিক ক্লাসের যে গুরুত্বপূর্ণ আইটেমস সেগুলো একটু দেখে নেব। খেয়াল করে স্ক্রিনে আমরা বেসিক ক্লাস অর্থাৎ অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানা থাকতে হবে তার মধ্যে প্রথমে উপরে করদাতার নাম লিখতে হবে, ঠিকানা, কর অঞ্চল এগুলো প্রশ্নে দেওয়া থাকলে লিখব, আবাসিক মর্যাদা লিখে যদি থাকে লিখব, না হয় ডট ডট টিআইএন নাম্বার, আয় বর্ষ 2022-23, কর বর্ষ 2023-24। খেয়াল করবা প্রশ্নে কখনো আয় বর্ষ দেওয়া থাকে কখনো কর বর্ষ দেওয়া থাকে। যদি আয় বর্ষ দেওয়া থাকে কর বর্ষ হবে তার পরবর্তী বছর, যদি কর বর্ষ দেওয়া থাকে তাহলে আয় বর্ষ হবে তার পূর্ববর্তী বছর। অন্যান্য উৎসকাতে মোট আয় নির্ণয়। তারপরে আমরা গড়টা যেভাবে তৈরি করব, আয়ের খাত বিবরণ 2টা টাকার গড় দিব। অন্যান্য উৎসকাতে আয় দ্বারা ৬৬-৬৯। খেয়াল করবো এখানে কিছু আয় আছে যেগুলোকে মোটাঙ্কিত করতে হয়, অর্থাৎ আয়গুলো উৎসস্থলে কর কর্তন করে 10% বা 5%। তো সেই আয়গুলোকে উৎসস্থলে কর কর্তন করা আয়গুলোকে মোটাঙ্কিত করার জন্য, যেমন আমি যদি বলি 1 নম্বরে প্রাপ্ত রয়্যালিটি অথবা সত্ত্ব ভাড়া যদি থাকে, সেটার যে প্রাপ্ত আয় থাকবে সেটাকে 100 থেকে উৎসস্থলে যত পার্সেন্ট কর কর্তন করছে, মনে করো 5% কর কর্তন করছে, তাহলে 100 থেকে 5% মাইনাস করলে কত হবে? 95। ওই প্রাপ্ত আয়কে 95 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা প্রাপ্ত আয়টা মোটাঙ্কিত হয়ে যাবে। ঠিক একইভাবে লাইসেন্স সত্ত্ব ভাড়া, এটারও যে প্রাপ্ত আয় থাকে সেটা যদি মনে করো 10% উৎসে কর কর্তন করে, সেক্ষেত্রে 100 থেকে 10 মাইনাস করলে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এটা মোটাঙ্কিত হয়ে যাবে। তাহলে আমরা মোটাঙ্কিততা বুঝতে পারছি যে আয়টা থাকবে সেটাকে উৎসস্থলে যত পার্সেন্ট কর কর্তন করে বলছে 100 থেকে তত মাইনাস করে সেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে মোটাঙ্কিত হয়ে যায়। এভাবে পরিচালক হিসাবে প্রাপ্ত ফি, ওইটাকে প্রাপ্ত ফিকে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, অর্থাৎ 10% উৎসস্থলে কর কর্তন থাকলে এটা মাইনাস করে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। পরীক্ষা সংক্রান্ত কাজ হতে ফিস, প্রাপ্ত ফি যেটা, সেটাকেও ঠিক একইভাবে উৎসস্থলে কর কর্তন ধরে নিলাম 10%। সেজন্য 100 থেকে 10 মাইনাস করে এটা 90 হইল, 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে পরীক্ষা সংক্রান্ত কাজ হতে ফি মোটাঙ্কিত করব। এভাবে পরবর্তী পেজে আসলাম। 1 নাম্বার খাতা দেখার পারিশ্রমিক, যে আয়টা থাকবে সেটাকে 90 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। প্রাইজ বন্ডের পুরস্কার, এক্ষেত্রে খেয়াল করবা এটাকে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়, কারণ প্রাইজ বন্ডের পুরস্কারের উপরে 20% উৎসস্থলে কর কর্তন করে, এটা খেয়াল রাখবা। ঠিক একইভাবে 7 নাম্বার লটারি, শব্দপূরণ, তাসকেলা, জুয়া ইত্যাদি হতে আয়, ওইটাকেও 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ এটাতেও 20% উৎসস্থলে কর কর্তন করে। 8 নাম্বার বনজ কাঠ বিক্রয় হতে আয়, এটা সরাসরি লিখব, এটাকে কিন্তু কোনো কর্তন করা হয় না। ও কৃষি জমি ভাড়া দিয়ে আয়, এটাও সরাসরি। গৃহ শিক্ষকতা হতে আয় সরাসরি লিখব, এগুলোতে উৎসস্থলে কর কর্তন করে না সেজন্য। ইজারা হতে আয় সরাসরি লিখে দিব। সংবাদপত্রে আর্টিকেল ও কলাম লেখা হতে আয় সরাসরি। 13 নম্বর বিমা এজেন্ট হিসাবে আয়, বিমা এজেন্ট হিসাবে আয়ের ক্ষেত্রেও যে আয়টা থাকবে সেটাকে উৎসস্থলে 10% কর কাটে, সেজন্য 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। কেয়াঘাট হতে আয়, কনসালটেন্ট হতে আয়, কনসালটেন্সি হতে আয়। আমরা পরবর্তী পেজে আসলাম, পেজ নাম্বার 3তে। 16 বিবাহ বার্ষিকী বা জন্মদিনের উপহার থাকলে লিখব, বর্তমানে সেটা হলো সম্পূর্ণ অকরদার্য, সেজন্য বাদ, অকরদার্য সম্পূর্ণ করে বাইরে 0 দেখাবো। 17 হলো রাস্তাঘাট, ব্রিজ, হাট ইজারা হতে আয়, এটা সরাসরি লিখব, এটা কারণ এটাতে উৎসস্থলে কোনো কর কর্তন নাই। 18 হলো কারিগরি সেবাকার যে ফি প্রাপ্ত যেটা অর্থ থাকবে সেটাকে উৎসস্থলে যে 10% কর কর্তন করে 100 থেকে সেটা মাইনাস করলে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে মোটাঙ্কিত হবে। 19 নাম্বার ট্রেনিং প্রোগ্রাম, বক্তৃতা হতে পারিশ্রমিক,
ট্রেনিং প্রোগ্রামে বক্তৃতা হতে পারিশ্রমিক নিট অর্থ যেটা থাকবে সেটাকে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে, অর্থাৎ এটাকেও মোটাঙ্কিত করতে হবে। এখানে 90 হওয়ার কারণ কি, ওই 10% উৎসস্থলে করকর্তন করে, সেজন্য 100 থেকে 10 মাইনাস করে 90 হয়েছে। 20 রেডিও ও টিভি প্রোগ্রাম হতে আয়, ঠিক একইভাবে যে অর্থপ্রাপ্তি থাকবে সেটাকে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ। যদি আয় 10,000 টাকার বেশি হয় তাহলে উৎস করকর্তন হবে, অর্থাৎ এই প্রাপ্ত অর্থটা যদি 10,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু কি হবে, করকর্তন হবে উৎসস্থলে, অর্থাৎ তাহলে মোটাঙ্কিত করতে হবে, নাইলে কিন্তু 10,000 টাকার কম হলে সরাসরি লিখে দেব। অর্থাৎ এটা যদি 9,999 টাকা হয় তাহলে সরাসরি লিখে দেব। 21 অব্যাখ্যায়িত আয়, কিছু আয় আছে যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না, সেগুলো দ্বারা 67 হিসাবে সরাসরি লিখবো। অন্যান্য আয় থাকলে সেটা লিখে সব আয় যোগ করে মোটায় বের করবো। এখান থেকে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ বলতে কি থাকে, যেমন ওই আয়গুলো অর্জনে যদি কোনো মুনাফা জাতীয় খরচ হয় বা আয় অর্জনে যদি অন্যান্য কোনো খরচ থাকে, এগুলোই হলো অনুমোদনযোগ্য খরচ। এই আয়গুলো যোগ করে আমরা উপরে যে মোট আয় বের করছি সেখান থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দিলেই আমরা অন্যান্য উৎস খাতে করদায় আয়ের পরিমাণ পেয়ে যাব। তো এই ছিল আমাদের আজকের বেসিক ক্লাসটা ভালো করে দেখবা। আমরা এই বেসিক ক্লাসকে ভিত্তি করে পরবর্তী সাজেশনগুলো তোমাদেরকে সলভ করাবো। ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, ক্লাসটা পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবা, আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকো সাবস্ক্রাইব করে রাখবা। স্ক্রিনে সাজেশন 14 যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে ভিভি অনার্সে 2021 সালে আসা একটা প্রশ্ন, অর্থাৎ সাম্প্রতিক সময়ের একটা প্রশ্ন। নিম্নলিখিত তথ্যাবলী থেকে মিস্টার আব্দুর রহমান এর 2022-23 আয় বর্ষে, খেয়াল করে এখানে কিন্তু আয় বর্ষটা দেওয়া আছে, অন্যান্য উৎস খাতে মোট আয় নির্ণয় করতে হবে। এখানে 1 নম্বরে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে আয় আছে 90,000, ব্যাংক জমার সুদ আছে 45,000, ডাকঘর সঞ্চয় হিসাবের সুদ 22,500, প্রাইজ বন্ডের পুরস্কার আছে 30,000 এবং জন্মদিনের উপহার হলো 25,000। তো আমরা বেসিক ক্লাসে দেখছি যে আয়গুলো থাকে লভ্যাংশ হতে আয়, এটাকেও মোটাঙ্কিত করতে হবে, ব্যাংক জমার সুদ মোটাঙ্কিত করতে হবে, ডাকঘর সঞ্চয় হিসাবের সুদও মোটাঙ্কিত করতে হবে। এই তিনটা আয়কে মোটাঙ্কিত করার জন্য 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ এই তিনটা আয়ের উপর, অর্থাৎ 1, 2, 3 এই তিনটা আয়ের উপর উৎসস্থলে 10% করকর্তন করে, বাট প্রাইজ বন্ডের পুরস্কারের ক্ষেত্রে কিন্তু 20%। সেজন্য এই প্রাইজ বন্ডের পুরস্কার যেটা 4 নম্বর আয়, সেটাকে মোটাঙ্কিত করার ক্ষেত্রে 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করতে হবে, কারণ এটার উৎসস্থলে কিন্তু 20% কর্তন করে। আর জন্মদিনের উপহার হলো সম্পূর্ণ অকদার্য, সেজন্য এটা লিখে অকদার্য হিসাবে মাইনাস করে বাইরে 0 দেখাইতে হবে। তো যাই হোক, আমরা এখন সেটাই দেখাচ্ছি। পরবর্তী পেজে আসলাম, উপরে যথারীতি আমরা করদাতার নাম লিখলাম মিস্টার আব্দুর রহমান, ঠিকানা, করণস্থল, আবাসিক, মর্যাদা, টিআইএন নাম্বার, এগুলো ফরম্যাট, এগুলো প্রত্যেক অঙ্কে একই থাকবে। আয়বর্ষ খেয়াল করো, 2022-23 প্রশ্নে আয়বর্ষর আছে। আমি বলছিলাম প্রশ্নে আয়বর্ষ দেয়া আছে, খেয়াল করো, আমি কিন্তু বেসিক ক্লাসে বলছিলাম আয়বর্ষ যদি দেয়া থাকে করবর্ষ হবে তার পরবর্তী বছর, তাহলে করবর্ষটা দেয়া না থাকলেও আমরা আয়বর্ষের পরবর্তী বর্ষ হবে 2023-24। অন্যান্য উৎস খাতায় মোট আয় নির্ণয় বিবরণ, 2টা টাকার ঘর, অন্যান্য উৎস খাতায় দ্বারা 66-69। প্রথমে আমরা পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ যেটা প্রশ্নে দেওয়া আছে 90,000, আমি আগে বলছি এটাকে মোটাঙ্কিত করতে হলে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়, কারণ এটাকে উৎসস্থলে 10% করকর্তন করে। ওই করকর্তনের অংশটা বাদ দিব 100 থেকে, বাদ দিয়ে, অর্থাৎ এই 90,000 টাকা হলো আসলে 90%, তাইলে 100% এটা কত ছিল, 1 লাখ। তার মানে এই 1 লাখ টাকার উপরে 10% কর, অর্থাৎ 10,000 টাকা করকর্তন করেই পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ 90,000 দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ব্যাংক জমা সুদ 45,000, এটাকেও 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, একই নিয়মে 50,000 আসবে। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ যেটা 22,500, এটাকেও মোটাঙ্কিত করব, 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ 25,000। বাট প্রাইজ বন্ডের পুরস্কার যেটা আছে, প্রাইজ বন্ডের পুরস্কারের ক্ষেত্রে নিয়ম হলো উৎসস্থলে 20% করকর্তন করবে, সেজন্য এই 30,000 টাকা যেটা প্রাইজ বন্ডের পুরস্কার সেটাকে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 37,500 পাবো। জন্মদিনের উপহার 25,000, এটা বর্তমানে সম্পূর্ণ অকদার্য, সেজন্য এটা বাদ দিব, বাইরে 0 দেখাবো, এবং সবগুলো আয় যদি আমরা এখন যোগ করি 2,12,500, এটাই হবে অন্যান্য উৎস খাতে মোট আয়। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 15 যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে সেকেন্ড ইয়ারে 2022 সালে আসা একটা প্রশ্ন। 2022-23 আয় বৎসরে জনাব শামীম আহমেদের নিম্নোক্ত আয় অর্জিত হয়।
দেখতো এখানে আয় বর্ষ দেয়া আছে, তার মানে কর বর্ষ হবে তার পরবর্তী বছর। কর বর্ষ দেয়া নেই, আমরা জানি আয় বছর যদি দেয়া থাকে কর বর্ষ তার পরবর্তী বছর ধরতে হয়, সেজন্য কর বর্ষর হবে 2023-24। এখানে অনেকগুলো আয় আছে, তার মধ্যে আইসিবি তহবিল হতে লভ্যাংশ প্রাপ্তি 54,000, 5 বছর মেয়াদি বাংলাদেশ শংসাপত্রের সুদ 81,000, ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ 36,000, প্রাইজ বন্ড লটারি জয়লাভ 60,000, প্রকৌশলী সেবার জন্য সরকার হতে ফি 75,000, চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসাব বাবদ প্রাপ্তি 60,000, টেলিভিশনের টকশো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয় হয়েছে 6,000। উক্ত বছরে জনাব শামীম আহমেদের মোটাই নির্ণয় করা, অর্থাৎ এই আয়গুলোকে বেস করে মোটাই নির্ণয় করতে হবে। তো মোটাই নির্ণয়ের জন্য আমরা পরবর্তী পেজ 2-তে আসলাম। এখানে একটা ফরম্যাট রেডি করব। উপরে সবার আগে করদাতার নাম থাকবে জনাব শামীম আহমেদ, ঠিকানা, করণস্থল, আবাসিক মর্যাদা, টিআইএন নাম্বার, এগুলো প্রত্যেক অঙ্কে একই হয়। আয়বর্ষ প্রশ্নে দেওয়া আছে 22-23, আমরা জানি আয়বর্ষ যেই বছর দেয়া থাকবে কর বর্ষ হবে তার পরবর্তী বছর, সেজন্য কর বর্ষ প্রশ্নে দেওয়া না থাকলেও আমরা আয়বর্ষকে বেস করে পরবর্তী বছর 2023-24 লিখলাম। অন্যান্য উৎসখাতে আয় মোটাই নির্ণয়, তার মধ্যে বিবরণ 2টা টাকার ঘর দিলাম। অন্যান্য উৎসখাতে আয় বর্তমানে ধারা হলো 66-69। আমাদের যে প্রথম আয় ছিল সেটা হলো আইসিবি তহবিল হতে লভ্যাংশ প্রাপ্তি। এই 54,000 টাকার উপরে উৎসস্থলে 10% কর কর্তন করছে, অর্থাৎ কর কর্তনের পরে কিন্তু এই 54,000 টাকা। তাহলে এটাকে এখন আমরা মোটাঙ্কিত করব, এটার প্রকৃত কত। সেজন্য এই 100 থেকে 10% যদি মাইনাস করা হয় 90, তার মানে 54,000 টাকা হলো 90%-এর টাকা। সেজন্য এই 54,000-কে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে তুমি মোটাঙ্কিত অর্থ পাবা 60,000 টাকা। কিন্তু এটাতে একটা আইন আছে, এই আইসিবি তহবিল হতে প্রাপ্ত লভ্যাংশের উপরে অকরদার্য হলো সর্বোচ্চ 25,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা পর্যন্ত অকরদার্য সীমা। এর চেয়ে বেশি হলে এটা মোটাইয়ের অন্তর্ভুক্ত হবে। সেই জন্য 60,000 থেকে 25,000 মাইনাস করে দিলাম, বাদ অকরদার্য সর্বোচ্চ 25,000। 60 থেকে 25,000 মাইনাস হলে 35,000। 2 নম্বর আয়টা ছিল আমাদের 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ 81,000-কে মোটাঙ্কিত করলাম 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ 90,000 টাকা। 3 নম্বর ডাকঘর সঞ্চয় হিসাবের যে সুদ আছে সেটাকেও মোটাঙ্কিত করে নিলাম। 36,000 টাকা আয় আছে সঞ্চয় হিসাবে, সঞ্চয় ব্যাংক হিসাবের সুদ 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 40,000। প্রাইজ বন্ডের লটারি জয়লাভ, প্রাইজ বন্ডের লটারির উপর কিন্তু উৎসস্থলে 20% কর কর্তন করে, সেজন্য 100 থেকে 20 মাইনাস করে আমরা 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করলাম 75,000। পরবর্তী আয়গুলো প্রকৌশলী সেবার জন্য সরকারি ফি হতে এগুলোর উপরে কোনো উৎসস্থলে কর কর্তন করে না, সরাসরি লিখে দিলাম 75,000। চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসাবে প্রাপ্তি সরাসরি হবে, টকশো থেকে যেটা পাইছে সেটা সরাসরি হবে। এখন সব আয় যোগ করলে মোট 3,81,000, এটা হবে মোট করযোগ্য আয়। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। ক্লাসটি পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবা, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি ফলো বা সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।